খুশি খুনি করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা brought to you by Igloo Ice Cream. কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। মৃত্যু মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য। মানুষ মরে গেলে তার আশেপাশের মানুষগুলো ভীষণ কষ্ট পায়, কিন্তু সময়ের নিষ্ঠুরতায় মানুষ একসময় তাদেরকে ভুলেও যায়। কিন্তু যারা চলে গেছে তারা কি একেবারেই যায়? তারা কি ভুলতে পারে, নাকি ফিরে আসে বারবার? আর সেই লাশগুলো যদি হয় বেওয়ারিশ, তেমনই বেওয়ারিশ লাশের গোরস্থান নিয়ে আজকের কুয়াশা। হ্যালো, কোথায় তুমি? এই তো, এই আর 5 মিনিট লাগবে। তুমি জানো না আমার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে একদম ভালো লাগে না। আরে বাবা, আসছি তো, আমি চলে আসছি। এই তো আর 2 মিনিট। তোমার 2 মিনিট মানে কি সেটা আমি ভালো করে জানি। পেছনে তাকাও। মেঘনা, এরকম করলে কিন্তু আমি আর দেখা করতে আসবো না। কি করব বলো? এই দেশের ভিআইপিরা তো আর বোঝে না তারা এইভাবে রাস্তা আটকে রাখলে আমার মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে। হয়েছে, আর কাব্য করতে হবে না, চলো দই ফুচকা খাওয়াও। যাক, শুধু দই ফুচকার উপর দিয়ে ব্যাপারটা সলভ হয়ে গেল। আমার আগের প্রেমিকাকে তো এমন সিচুয়েশনে মোটামুটি 1 মাসের শপিং করিয়ে দিতে হতো। সেরকম হলেই ভালো হতো। লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছে একদম। বউদের স্বামীকে মাথায় তুলে রাখতে হয় কেন জানো না? বেস্ট অফ লাক, আমি গেলাম। এই মেঘনা, মেঘনা শোনো শোনো, আরে আমি তো মজা করছিলাম। আচ্ছা বাবা, দই ফুচকার সাথে একটু কোকো খাওয়াবো। লাগবে না। আমার লাগবে, তোমাকে। এই মেঘনা, ওহো, এত ঝাল দিয়ে তুমি কিভাবে ফুচকা খাও? ঝালে তো ফুচকার মজা, তুমি কি করে বুঝবা? আমার মাও প্রচুর ঝাল খায়। তুমিও তাড়াতাড়ি শিখে ফেলো, না হলে বাসায় খাওয়া কপালে জুটবে না। কম ঝাল দিয়ে খাবার রান্নার জন্য আরেকটা বিয়ে করতে হবে। ওকে, আমারও তাতে কোনো সমস্যা নেই। ঝাল খেতে পারে এমন কাউকে আমিও বিয়ে করে নেব। কি হয়েছে? এটাকে বলে টিট ফর ট্যাট। দেখা যাবে। আচ্ছা, তুমি কি পুনর্জন্মে বিশ্বাস করো? পুনর্জন্ম? হ্যাঁ। কখনো সেভাবে ভেবে দেখিনি। হঠাৎ এই কথা জিজ্ঞেস করলে যে? না, এমনি জিজ্ঞেস করলাম। চলো উঠি। চলো। তোমাকে কি নামিয়ে দেব নাকি ক্যাম্পাসের দিকে যাবে? কেন, তুমি চলে যাবে এখনই? হ্যাঁ, ওই যে বলেছিলাম মাকে তো আজ একটু ডাক্তার দেখানোর কথা। ও হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও, আমি একটু ক্যাম্পাসের দিকে যাই। আচ্ছা, বাসায় গিয়ে আমাকে জানিও কিন্তু। আচ্ছা। মা বসো, আমি পানি নিয়ে আসছি। আহা, তুই কোথায় যাচ্ছিস? আমি নিয়ে আসছি। ডাক্তার কি বলেছে শুনুনি? রেস্ট নিতে বলেছে। আমি রেস্ট নিলে চলবে? হ্যাঁ চলবে। তোর ঘরের অবস্থা একবার দেখেছিস? নিজের ঘরটা সামনে রাখতে পারিস না, আবার পুরো সংসার সামলাবি। সব হয়ে যাবে মা, আগে তো তোমাকে সুস্থ হতে হবে, তাই না? কতদিন ধরে বলছি বিয়েটা করে ফেল, আমার কথা তো একবারও শুনিস না। আহা মা, বিয়ে যে করবো, বউকে খাওয়াবো কি? চাকরিটা তো আগে পেতে হবে নাকি? ওসব চাকরি বাকরি জীবনে বহু আসবে যাবে, কিন্তু বয়স তো আর বসে থাকে না কারোর জন্য। কয়েকটা জায়গায় তো ইন্টারভিউ দিলাম, পেন্ডিং হয়ে আছে, সেগুলো থেকে এখনো রেসপন্স আসছে না। দেখি কি হয়। তুমি এসব নিয়ে ভেবো না মা। তোর বাবা যদি আজকে বেঁচে থাকতো তাহলে কি আর এসব নিয়ে ভাবতে হতো রে? আমাদের কি কিছু কম ছিল? প্রত্যেক দিন 30 জন মানুষের পাকওয়ান হতো বাড়িতে,
তোর বাপের সাথে এতদিন সংসার করছি, তাও মানুষটারে বুঝি নাই। কতদিন আমারে বলছে জমি জমা কই আছে একটু দেখে নাও, আমার কখন কি হয়ে যায়। আমা, এখন আবার এসব কথা কেন বলছো? থাক না। আমি যখন এই সংসারে আসি তোর চাচা ছিল তখন 6 বছরের, বাপ মা মরা ছেলে, আমি একেবারে কোলে পিঠে করে মানুষ করছি। তোর চাচা যে এমন আমি বুঝি নাই। খোলস পাল্টাবে তোর বাপ মরার পরে, সেটা আমি কোনোদিনও ভাবি নাই। তোর বাপের কই কি ছিল আমি তো কোনোদিনও হিসাব নেই নাই। মনে করছি তোর চাচা আছে, কিন্তু সেই সব সম্পত্তি লুটে পুটে খেয়ে বিদেশে চলে গেল। এই ভাড়া বাড়িতে যে জীবনের শেষ সময় কাটানো লাগবে আমি কোনোদিনও ভাবি নাই। না মা, আমি তো আছি। এই ভাড়া বাড়িতে আর বেশি দিন থাকতে হবে না তোমাকে। আমি তো কতদিন ধরে বলছি ব্যাংকের লকারে আমার যেসব গয়না আছে সেগুলো বিক্রি করে কাছে পিঠে কোথাও একটা জায়গা কিনে ফেল। শুধু জায়গা কিনলেই তো হবে না মা, বাড়িটাও তো দাঁড় করাতে হবে। অ্যাকাউন্টে যা আছে তা দিয়ে সংসার চলছে। আমার একটা চাকরি না হওয়া পর্যন্ত সেগুলো হাত দেওয়া যাবে না। কখন কি হয় না হয়। জায়গা একটা থাকলে বাকি ব্যবস্থা হয়ে যাবে। আর তোর চাচার সাথে মামলাটা তো চলছেই কোর্টে। সব না পাইলেও কিছু জায়গা জমি তো ফেরত পাবো, সেটা দিয়েই বাড়ি করা যাবে। সেগুলো আগে পাই, তারপর দেখা যাবে। তুমি চলো তো মা, এখন একটু রেস্ট নাও। চলো চলো। না রে, রাতে রান্না বান্না কিছুই হয়নি, আমি বরং রান্না করি গিয়ে। আমি খাবার বাইরে থেকে অর্ডার করে নিচ্ছি, তুমি কি খাবে সেটা বলো। না না, ওসব খাবার দাবার অর্ডার করতে হবে না, আমি আস্তে সুস্তে করে নিচ্ছি। মা, তোমার শরীরটা এখনো গরম, জ্বর আছে এখনো। এই অবস্থায় তুমি রান্না করবে আর সেটা আমি খাবো? তুমি কি খাবে বলো। আর তোমাকে কতবার বলেছি না যে তুষ্টিটাকে রান্না বান্না শেখাতে? তুমি কেন ওকে শেখাও না বলো তো? তাহলে আর হয়েছে, ওর ঘর থেকে বের হয় কখনো? কোথায় ও? আজকে সব রান্না ওকে দিয়েই করাবো। তুষ্টি, তুষ্টি। আহা তুষার, ওর সাথে ঝগড়া করিস না, শোন। উফ, দুজন আবার ঝগড়া করবে। তুষ্টি, এই কিরে, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, কিছু বললি? এতক্ষণ ধরে চিল্লাচ্ছিস, শুনতে পাস না? কেন, তুই কি অন্ধ? চোখে দেখিস না? কানে হেডফোন? সারাদিন তোর কানে হেডফোনটা ঝুলে থাকে, এর কারণ কি? কারণ তোর ওই ক্যাটক্যাটা গলা আমার শুনতে ইচ্ছা করে না। এই বাড়িতে থাকলে আমার ক্যাটক্যাটা গলাই তোর শুনতে হবে, নাহলে একটা গন্ডার ধরে এনে বিয়ে দিয়ে বিদায় করে দিব। আমাকে বিয়ে দেওয়ার গুরু দায়িত্বটা তোকে দিল কে? আমাকে দিতে হবে কেন? এই বাড়ির সব ঝামেলা ঝেঁটিয়ে বিদায় করাই আমার দায়িত্ব। তাহলে তো আগে তোকে বিদায় করতে হবে দেখি। দিন দিন খাচ্ছিস আর জলহস্তি হচ্ছিস। যা রান্না কর, যা। কি বললি? রান্না করতে বলছি। শুনি নাই, কি বলতেছিস? রান্না করতে বলছি। ও, রান্না করে ফেলছিস? গুড গুড। আচ্ছা শোন, তুই খাবার টেবিলে দে, আমি আসছি। আর শোন শোন, 2টো শুকনো মরিচ ভেজে দিস। কি হয়েছে? শুকনো মরিচ ভাজি? চল, তোকে আজকে তোর নাকে মরিচ ডলবো। ছাড়, আমি ব্যথা পাচ্ছি। ছাড়, আমি ব্যথা পাচ্ছি। ছাড় বলতেছি। মা, ও মা, মা আমাকে মারতেছে শয়তানটা। মা। ভাই বোনের খুনসুটিতে বাড়ির চাপা কষ্টগুলো চাপা পড়লেও এই বাড়ির বিষাদ মাঝে মাঝেই ডালে শুকনো মরিচের মতো ভেসে ওঠে। রাতের ডিনারটা অবশ্য তুষ্টি রান্না করলো। তুষ্টি ঘর বাড়ির বিষয়ে বড় উদাসীন। বাবা মারা যাওয়ার পর হঠাৎই ওদের জীবন বদলে গেছে। সে বদলে যাওয়াটা সংসারের বড় ছেলে তুষার হাসি মুখেই কাঁধে তুলে নিলেও তুষ্টি নিতে পারেনি। তাই হয়তো সে উদাসীন। তুষারের ছোট চাচা ওদের সাথেই থাকতো। তুষারের মা তাকে একেবারে নিজের সন্তানের মতোই মানুষ করেছে। কিন্তু তুষারের বাবা মারা যাওয়ার পর হঠাৎ তার চেহারাটাই পাল্টে গেল। কোথায় তাদের সেই ছোট চাচ্চু? সব জমি জমা ওদেরকে না জানিয়ে বিক্রি করে দেশের বাইরে চলে গেল। তুষারের মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তুষার তখন ইউনিভার্সিটিতে পড়ে, মোটামুটি সবই বোঝে। তুষারের মা চাচার সাথে যোগাযোগ করার অনেকবার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত না পেরে একটা মামলাও করেছে, কিন্তু তাতে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না। তুষার একটা চাকরির জন্য চেষ্টা করেই চলেছে। সংসারের টানাপোড়েনের মাঝে তুষারের এক বিন্দু স্বস্তির জায়গা মেঘনা। মেঘনা মেয়েটা ওকে ভীষণ বোঝে। এখনকার মতো তথাকথিত প্রেমের সম্পর্ক ওদের নয়, ওদের সম্পর্কটা একেবারে আলাদা।
আর চেষ্টা করতে করতে চাকরিটা যখন হয়ে গেল, মাকে ফোন করার পরই তুষার ছুটে গেল মেঘনার কাছে। ওরে বাবা, আজ আমার আগে এসে উপস্থিত হয়েছো। দেখি চিমটি কাটো তো। আরে এটা তো কিছুই না, এরপর যেটা বলবো তাতে চিমটি দিয়ে কাজ হবে না, কোষে একটা ঘুষি দিতে হবে। কি বিয়ে করছো? সেটা তো তুমি যখন রাজি হবে তখন করে নেব, ওটা নিয়ে অত মাথা ব্যথা নেই। যদি রাজি না হই? জোর করে করব। আচ্ছা বাদ দাও, এই নাও। কি এটা? প্রেমের এতদিন পরে এসে প্রেমপত্র দিচ্ছ? এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। কি সিরিয়াসলি? এখন থেকে দই ফুচকার বিল আমিই দেব। আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, বেতন কিন্তু বেশ ভালোই। তাছাড়া ট্রান্সপোর্ট ওরা দেবে, আর সপ্তাহে 2 দিন ছুটি, একদিন হাফ টাইম, আর কি জানো, ও প্রত্যেক বছর ইনক্রিমেন্ট। আচ্ছা আচ্ছা বুঝছি। মাকে জানিয়েছো? হ্যাঁ, মাকে ফোন করেছি। শোনো, আজ সন্ধ্যায় মা আর তুষ্টিকে কোথাও নিয়ে গিয়ে ট্রিট দাও, এসবের দরকার আছে। আর তোমারটা? আমার তো তোলা থাক। তুমি ভয়ঙ্কর ভালো করে বোঝো আমাকে মেঘনা, এভাবে আমাকে আর কেউ বোঝে না। কিন্তু তুমি আমাকে বুঝতে পারো না। তুমি তো বুঝতেই দাও না, কখন তোমার মন ভালো কখন তোমার খারাপ, কিছুই বুঝতে দাও না। আমার তো মন খারাপই হয় না, বলবো কিভাবে? আচ্ছা চলো, এখন তোমাকে দই ফুচকা খাওয়াতে নিয়ে যাই, তারপর বাসা যাব। চলো। মা কি খাবে বলো? এসবের কি দরকার ছিল বলতো? আছে মা, সব কিছুরই দরকার আছে। কি খাবে দেখো, মেনুটা দেখো। আমি এটা খাবো। এটা তো আইসক্রিম, এত ঠান্ডা আইসক্রিম খাবি কেন? খাক না মা। আচ্ছা অর্ডার করে দিচ্ছি তাহলে। এক্সকিউজ মি। আচ্ছা ওই যে মেয়েটা, কি যেন নাম? মেঘনা আপু? হ্যাঁ মেঘনা, ওর কি খবর রে? ওকে ডাকলেই তো পারতি। হ্যাঁ হ্যাঁ, সে তো আমাদের ফ্যামিলির মেম্বারই, ডাকলেই পারতি। চুপ থাক, সারাক্ষণ খালি বকবক করতে থাকিস। কেন, আমি মিথ্যা বলেছি নাকি? আহা, এখানেও ঝগড়া শুরু করেছিস। খাবার চলে এসেছে, চুপচাপ খা। মা সামনের সপ্তাহ থেকে কিন্তু আমার অফিস। সেগুলো তো বুঝলাম, চাকরি হয়ে গেল, এবার বিয়েটা করে ফেল বাবা। আমার কখন কি হয়। ওহ মা, এখনো কি এসব কথা বলতে হবে? আগে নিজের একটা বাড়ি করব, তারপর তোমাকে আর এই শয়তানটাকে সেখানে নিয়ে যাব, তারপর বাকি সব হবে। বুঝেছি, তোকে বলে কোনো কাজ হবে না। তুই ওই মেঘনাকে একদিন বাসায় আসতে বলিস তো। আচ্ছা ঠিক আছে, বলবো। হ্যালো। হ্যাঁ বলো। মা তোমাকে আসতে বলেছে। কোথায়? সিনেমা হলে। সিনেমা হলে? মা সিনেমা হলে যাবেন? কি উদ্ভট প্রশ্ন করছো মেঘনা, মা কোথায় তোমাকে ডাকবে? আরে বাসায় আসতে বলেছে। হঠাৎ বাসায় কেন? কেন আবার? মার ধারণা আমাকে বিয়ের কথা বলে কোনো লাভ নেই, আমাকে বলতে বলতে সে টায়ার্ড, তাই সে তোমার সাথে কথা বলবে। আমি কি কথা বলবো ওনার সাথে? সেটা মা জানে আর তুমি জানো, আমি এসবের মধ্যে নেই। কবে আসছো সেটা বলো, মা জানাতে বলেছে। না, আমি যেতে পারবো না। কি না কি বলবেন উনি? মাকে বলবো যে তুমি আসতে না করে দিয়েছো? আহা, সেটা বলবে কেন? আচ্ছা তুমি যেদিন নিয়ে যাবে সেদিনই যাব। তোমার সুবিধা মতো একটা তারিখ মাকে জানিয়ে দাও। আমি এখন চাকরি করি, ওকে? এখন আমার এসবের জন্য অত সময় নেই। হো তাই? ওকে ফাইন, যাব না। মাকে না বলে দিও। রাখছি আমি। আরে মেঘনা শোনো শোনো শোনো, আমি তো মজা করছিলাম। 1 মিনিটই ভাবসাব ছুটে গেল না? আচ্ছা তাহলে পরে শুক্রবারের কথা বলি মাকে, সেদিনও আমার ছুটি। আর বিকেলের দিকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেখানে যদি যাই তোমাকে সাথে করেই নিয়ে যাব। কোথায় আবার নিয়ে যাবে আমাকে? আরে সেটা বলার জন্যই তো ফোন করেছিলাম, কথায় কথায় আসল কথাটা বলতেই ভুলে গেছি। এই সাভারের গোলাপগ্রাম চেনো? গোলাপগ্রামে যাবে? আমি কতদিন ধরে যাব ভাবছিলাম, যাওয়াই হচ্ছে না। না না, ঠিক গোলাপগ্রাম না, গোলাপগ্রাম থেকে আরো খানিকটা ভেতরে। ওখানে কেন? ওখানে একটা জমির খোঁজ পেয়েছি, বেশ কম টাকায় পাচ্ছি। ভেবেছি জমিটা নিয়ে নেব, আর মা আর তুষ্টিকে দেখাতে নিয়ে যাব।
আর তুমি যদি আসো তাহলে তোমাকেও নিয়ে যাব। হঠাৎ জমি কিনছো? মা ভাড়া বাড়িতে আর থাকতে চায় না। আসলে আমরা কখনো ভাড়া বাড়িতে থাকিনি তো। মাকে বলেছিলাম চাকরি পেলেই বাড়ির কাজে হাত দেব। আর জায়গাটা আমারও বেশ পছন্দ হয়েছে। সাভারে যে এখনো গ্রাম আছে এটা জানতাম না। জায়গাটা একদম নিরিবিলি, গ্রামের মতোই। পাশে একটা পুকুরও আছে। জমিটা পেলে পুকুরটাও কিনে নেব ভাবছি। ঠিক আছে, শুক্রবার আসছি তাহলে। আপনি তো এখন চাকরিজীবী, তাড়াতাড়ি ঘুমিয়ে যান, নাহলে সকালে অফিসের গাড়ি মিস করবেন। ঠিক আছে, শুক্রবার দেখা হচ্ছে তাহলে। তুষ্টি, দেখ তো কে এলো। আমি দেখছি। ও তুই খুলবি দরজা? এমনি সময় তো চিল্লাইলেও আসিস না। মা, দরজা খুলতে হবে না, বুঝে ফেলছি কে আসছে। চুপ, একটা চোর খাবি, যা এখান থেকে। দাদা, মাকে গিয়ে বলছি কিভাবে একদম 2 লাফে ড্রয়িং রুম থেকে এখানে চলে এলি দরজা খোলার জন্য। যা বল, যা যা বল। আসো আসো। এতক্ষণ লাগে দরজা খুলতে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আরে ওই তুষ্টিটার জ্বালায়। তুমি আসো না, ভেতরে আসো, এখানে বসো, আমি মাকে ডাকছি। এই শোনো না, আমার না খুব নার্ভাস লাগছে। কি জিজ্ঞেস করবে বলো তো? নার্ভাস? মায়ের সাথে কথা বলতেও কেউ নার্ভাস হতে পারে? এটা শুনলে তুষ্টি হাসবে। তুমি একদম রিল্যাক্সে বসো, আমি মাকে ডেকে নিয়ে আসছি। মা, মা। এ মা, মেঘনা চলে এসেছে, চলো। সে কি, আমার তো রান্না বান্নাই শেষ হয়নি। কেন, কাজের মেয়েটা কি করছে? কাজের মেয়ে কোথায় পেলি? বুঝতে পারছো না মা? আমাকে বলছে। দেখেছো বাড়িতে বউ আসতে না আসতে তার সামনে আমাকে কিভাবে ছোট করছে। উল্টাপাল্টা কথা বলে চট দিয়ে সব কটা দাঁত ফেলে দেবো। আজকে সব কাজ তুই একাই করবি, মা কোনো কাজ করবে না। মা চলো তো তুমি আমার সাথে। পারবো না, কিচ্ছু করতে পারবো না। তোর যা ইচ্ছা কর, তুই যা। আচ্ছা, বাসায় একটা মানুষ এসেছে, তোরা কি শুরু করেছিস এর মাঝে? তুষার, তুই যা তো, যা, আমি চাটা নিয়ে আসছি, যা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, বসো মা। আন্টি, আপনি আবার কষ্ট করে এত সব করতে গেলেন কেন? তাতে কি হয়েছে? তুষার আর তুষ্টির জন্য তো সারাক্ষণ রান্না বান্নার মধ্যেই থাকতে হয়। একজন এটা খাবে তো আর একজন সেটা খাবে, এসব করতেই সারাদিন চলে যায়। তা তুমি কি করছো মা? আন্টি, আমি তুষারের সাথে একসাথে অনার্স কমপ্লিট করেছি। এখন আপাতত কিছু করছি না, অনলাইনে একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছি। তা বেশ, নিজের কিছু করা ভালো। শুধু স্বামীর উপর ভরসা করে চললে হয় না মা। জীবনের তো কোনো গ্যারান্টি নেই, কখন কি হয় না হয়। তুষারের বাবা আমাকে সব সময় বলতো নিজে কিছু করতে, অন্তত ব্যাংকে কোথায় কি আছে হিসাবগুলো বুঝে নিতে। আমি কোনোদিন গায়েই লাগাইনি, তাই তো আজকে এই অবস্থা। মা, তোমার সব দুঃখ কষ্ট ভুলে যাও। আজকে তোমাকে আমাদের বাড়ি দেখাতে নিয়ে যাব। আমাদের বাড়ি? হ্যাঁ, সারপ্রাইজ দেবো বলে আগে বলিনি। একটা জমি পেয়েছি, একদম গ্রামের পরিবেশ, কিন্তু সাভারেই। তোমার খুব পছন্দ হবে মা, তোমাদেরকে নিয়ে যাবো দেখাতে। তুমি হ্যাঁ বললেই বাড়ির কাজটা শুরু করে দেব। কখন যাবি? ক্ষুধায় মরে যাচ্ছি মা, তারপর তোমার হাতে পোলাওয়ের গন্ধ। আগে কবজি ডুবিয়ে জম্পেশ একটা খাওয়া দিব, তারপর রওনা দেবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি বসো, কথা বলো, আমি খাবার দিচ্ছি টেবিলে। না না আন্টি, আমিও যাচ্ছি আপনার সাথে। সে কি কথা, আজকে বসে আরাম করো, সারা জীবন তো এসব দায়িত্বই পালন করতে হবে। না আন্টি, কোনো সমস্যা নেই, চলেন। মা, বাসা সব কাজ করিয়ে নেওয়ার সুযোগে। চুপ কর শয়তান, চলো মা। জায়গাটা সবারই ভীষণ পছন্দ হলো। আশেপাশের জমিগুলোর যত দাম, তার প্রায় অর্ধেক দামই জমিটা পেয়ে গেছে তুষার। তার মনে প্রশ্ন ওঠেনি এমন নয়, সে প্রশ্নও করেছিল জমির দালালকে যে এত কম দামে কেন বিক্রি হচ্ছে জমিটা, কোনো সমস্যা নেই তো। জমির দালাল বলেছে জমির মালিক বিদেশ চলে যাচ্ছে, টাকাটা তার খুব দ্রুত দরকার। কারণটা যথেষ্ট যুক্তিযুক্ত বলে মনে হলো তুষারের। তাই সে কিনে নিল এবং বাড়ি বানানোর কাজটাও ইতিমধ্যে শুরু হয়ে গেল। বেশ বড়সড়ই বাড়ির ডিজাইন তৈরি করা হলো। বাড়ি তৈরি করতে করতে এদিকে চাচার সাথে মামলাটাও জিতে গেল তুষার। বেশ কিছু টাকাও পেয়ে গেল সে।
বাড়িটাকে একেবারে নিজের মনের মতো করে তৈরি করলো। ডুপ্লেক্স বাড়ির ছাদটা তুষারের সবচেয়ে বেশি প্রিয় ছিল। ছাদের এক কোণার ছোট্ট একটা ঘর তুলল তুষার। এরই মাঝে বিয়ের পর্বটাও চুকিয়ে নিল। বিয়ের মাস ছয়েকের মাঝে বাড়ির কাজটাও শেষ হয়ে গেল। ওরা গিয়ে উঠল নতুন বাড়িতে। যদিও মামলায় জিতে যাওয়া এবং মেঘনাকে বিয়ে করা সবকিছু মিলিয়ে বাড়িটাকে তুষার তার নিজের জন্য খুবই শুভ বলে মনে করে আসছিল, কিন্তু বাড়িটা কি আদৌ তার জন্য শুভ, নাকি বিশাল কোনো অশুভ সংকেত অপেক্ষা করছে তার জন্যে? গল্পের বাকিটা জুড়েই সেই ঘটনা জানবো আমরা। কফি খাবে? গুরুজন বলেছে বউয়ের হাতের কফি কখনো মিস করতে নেই। এটা ভেবে এত খুশি হওয়ার কিছু নেই যে আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি। আমি নিজের জন্য কফি বানিয়েছি। তুমি চাইলে এখান থেকে একটু ঢেলে দিতে পারি। এমনিও তোমার কালকে অফিস আছে, 2 চুমুকের বেশি কফি খাওয়া যাবে না। যথাজ্ঞা। উফ, পুরো বাড়ি এলোমেলো হয়ে আছে, কিভাবে যে কি গুছাবো। আরে সব হয়ে যাবে, বাড়ি তো আর উড়ে যাচ্ছে না, আস্তে ধীরে করো। কাল ভেবেছি একটু দোল চত্বর যাব, কিছু জিনিসপত্র কিনতে হবে। এত দূর থেকে ওসব জিনিসপত্র আনবে কি করে? সেটাই ভাবছি। এক কাজ করো, দুপুরের পরপর বেরিয়ে যাও। ওখানের কাজ শেষ করতে করতে আমার অফিসের টাইম শেষ হলে আমি অফিসের গাড়িতে করে তোমাকে পিক করব। হ্যাঁ, সেটাই ভালো। ভাবছি তুষ্টিকে সাথে নিয়ে যাব। হ্যাঁ, ওকে সাথে নিয়ে যাও, এত কিছু একা সামলাতে পারবে না। কিন্তু মাকে আবার একা রেখে যাব? মাকে বলে দেখো, কাল মা যদি একা থাকতে পারে তাহলে বের হো, আর না হলে শুক্রবার আমি নিয়ে যাব। ঠিক আছে, কাল মার সাথে কথা বলে দেখি। তুমি শুয়ে পড়ো, কাল সকালে তোমার অফিস আছে। তুমি ঘুমাবে না এখনই? হ্যাঁ, কফির কাপটা রেখে আসি। লাশ আসছে, আবার লাশ আসছে। কি হয়েছে? লাশ আসছে। কার লাশ? দেখবি কার লাশ? এই দেখ। এটা তো আপনার চেহারা। আমার লাশ দাফন হবে এখানে। মেঘনা, মেঘনা, কি হচ্ছে? কি হচ্ছে? লাশ, লাশ, তুষার। কিসের লাশ? স্বপ্ন দেখেছো? ওই যে বাইরে বাইরে কার যেন লাশ এসেছে। কি উল্টাপাল্টা বলছো মেঘনা? বাইরে কিসের লাশ আসবে এত রাতে? আমি দেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শান্ত হয়ে বসো, আমি গিয়ে দেখে আসছি। বসো। না, আমি একা থাকবো না, প্লিজ প্লিজ তুমি যেও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমিও চলো আমার সাথে, চলো চলো। কোথায়? দেখো বাইরে কিচ্ছু নেই। মেঘনা, চলো ভেতরে চলো। কি স্বপ্ন দেখেছো বলো তো? খুব খুব বাজে একটা স্বপ্ন দেখেছি তুষার। একটা অ্যাম্বুলেন্সে করে একটা লোক তার নিজের লাশ নিয়ে এসেছে, আমাকে বলছে এখানে দাফন হবে। এই স্বপ্ন দেখে এত ভয় পাচ্ছ? এটা একটা নতুন জায়গা, আর বাসা পাল্টানোর কারণে সারাদিন অনেক ধকল গেছে। মানুষ ক্লান্ত থাকলে এরকম অনেক অদ্ভুত স্বপ্ন দেখে। কিন্তু আমি এরকম ভয়ঙ্কর স্বপ্ন কোনোদিন দেখিনি। আচ্ছা ঠিক আছে, আমি আছি তো। আসো, ঘুমিয়ে পড়ো, আমি লাইটটা জ্বালিয়ে রাখছি। তুষার চলে গেছে? হ্যাঁ মা, ও তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। মা, আমি নাস্তা গরম করে দিচ্ছি। ঠিক আছে। তুষ্টি ওঠেনি ঘুম থেকে? না, ও তো এখনো ওঠেনি। আজকে আমারও কি যে হয়েছে কে জানে, এত বেলা পর্যন্ত আমি কখনোই ঘুমাই না, আজকে টেরও পাইনি। শরীরটা খারাপ মা? না, শরীর ঠিক খারাপ না, কাল রাতে এমন মরার মতো ঘুমিয়েছি, কিচ্ছু মনে নেই আমার। এমন করে কিন্তু আমি ঘুমাই না, কি যে হয়েছে আমার। বাসা পাল্টানোর কারণে যে ধকল গেল, তাই হয়তো এমন হয়েছে। আমি নাস্তা দিচ্ছি, নাস্তাটা করে ওষুধটা খেয়ে নেন মা।
হ্যাঁ, তুমিও খেয়ে নাও আমার সাথে। মা, আজকে আমি ভাবছিলাম তুষ্টিকে নিয়ে একটু বাইরে যাব। বাইরে? হ্যাঁ, ওই যে বাসার কিছু জিনিসপত্র কিনে আনতে। বাড়িটা এত পছন্দ হয়েছে আমার, একটু গোছগাছ করে রাখলে দেখার মতো হবে। হ্যাঁ মা, সংসার তো তোমারই, নিজের মতো করে গুছিয়ে নাও। তা কখন বের হবে? তুষার বলছিল দুপুরে পরপর বের হতে, আসার সময় ওর অফিসের গাড়িতে করে নিয়ে আসবে। ঠিক আছে। আপনার একা থাকতে কোনো সমস্যা হবে না তো মা? না না, সমস্যা আবার কি, আমি কি ছোট মানুষ? তোমরা সাবধানে যেও। হ্যাঁ মা, দুপুরের খাবারটা খেয়েই তাহলে আমরা রওনা হব। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. ওমা, এই না ওরা বের হলো, এর মধ্যে আবার চলে এলো। আসছি বাবা। এ কি, এতবার করে কলিং বেল বাজালো, বাইরে তো কেউ নেই। ভুল শুনলাম নাকি? ওমা, বাচ্চা হাসির শব্দ আসছে কোত্থেকে? আরে, একটা বাচ্চা দৌড়ে গেল মনে হচ্ছে। আয় বাবু, আয়, শোনো। কি ব্যাপার, কোথায় গেল? এদিকেই দৌড়ে এলো তো। মা, আরে তুষ্টি, তুই কখন এলি? কিছুক্ষণ আগে। মেঘটা কোথায়? ওরা আসেনি। আসেনি? আচ্ছা, তুই কি এদিকে কোনো বাচ্চা দেখেছিস? হ্যাঁ। এই তো, আমি ঠিকই দেখেছি। এদিকেই তো দৌড়ে এলো, কোথায় গেল বলতো? চলে গেছে। চলে গেছে? কখন গেল? চা খাবে? ও বাবা, আজ সূর্য কোন দিক দিয়ে উঠলো? তুই চা করবি? কর। উফ, এত কিছু কিনলাম, তাও মনে হচ্ছে কিচ্ছু কেনা হয়নি। আজকে আর না ভাবি, পা একদম ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, আমারও। তোমার ভাইয়াকে টেক্সট করেছি, 10 মিনিট লাগবে বললো। ভাবি, পানিপুরি কোথায়? চলো চলো। আচ্ছা, তুমি অর্ডার করো, আমি আবার মাকে ফোন দিই। আচ্ছা। হ্যালো। হ্যাঁ মা। কি ব্যাপার, তোমরা কোথায়? এই তো মা, শপিং মোটামুটি শেষ। তুষার আসছে, আমি আর তুষ্টি তুষারের জন্যই ওয়েট করছি। কি বললে? তুষ্টি তোমার সাথে? হ্যাঁ মা, আমার সাথে আসলো না। তাহলে রান্নাঘরে কে? মানে? হ্যালো হ্যালো মা, হ্যালো। কি হয়েছে ভাবি? মার মনে হয় কোনো সমস্যা হয়েছে। কি সমস্যা, কি বললো? জানি না, কথা কিছু বুঝতে পারলাম না। আমি তোমার ভাইয়াকে ফোন করছি, তুমি মার নাম্বারে ট্রাই করতে থাকো তো। হ্যাঁ, ঠিক আছে। তুষ্টি তো ওখানে, তাহলে রান্নাঘরে চা কে বানাচ্ছে? এই, কে তুমি? কি ব্যাপার, কথা বলছো না কেন? দরজা তো খুলছে না। এই, তোমার কাছে না চাবি আছে এক্সট্রা? হ্যাঁ, দাঁড়াও। মা, মা। তুষার। এ কি মা? এই এই তুষ্টি, পানি নিয়ে আয় তো। হ্যাঁ হ্যাঁ, আনছি। তুষ্টি, তুষ্টি। হ্যাঁ মা, এই তো আমি। মা, কি হয়েছে আপনার? তোমরা তোমরা কখন এসেছো?
এই তো মা, এইমাত্র এসেছি। কি হয়েছে বলো তো? তুষ্টি, এই তো মা আমি। তুই কখন এসেছিস? আমি তো ভাইয়ার সাথেই এলাম। সন্ধ্যায় কলিং বেল বাজলো, দরজা খুললাম, দেখি কেউ নেই। তারপর একটা ছোট্ট বাচ্চাকে দৌড়ে আসতে দেখলাম। আমি পেছন পেছন গেলাম, সেখানে তুষ্টি হঠাৎ পেছন থেকে ডাক দিল। কিন্তু আমি তো ভাবির সাথে ছিলাম মা। আমাকে বলল চা খাবে, তারপর রান্নাঘরে চলে গেল। তখনই মেঘনা আমাকে ফোন করেছিল। হ্যাঁ, মা ফোনে কি জানি বলছিল। রান্নাঘরে কে? আমি দৌড়ে রান্নাঘরে গেলাম, দেখি চা বানাচ্ছে। পেছন থেকে দেখে মনে হলো তুষ্টি। আমি ডাকলাম, তখন তাকালো কি বিভৎস চেহারা, একেবারে সাদা ফটফটে মুখ। আমার দিকে তাকিয়ে কি ভয়ঙ্কর হাসি দিল। মনে হয় পুরোটা বাড়ি কেঁপে উঠল। তারপর আমি আর কিছু বলতে পারি না। মা, তুমি তোমার ঘুমের ওষুধটা আবার দিনের বেলা খেয়েছো? হ্যাঁ, সকালে খেয়েছিলাম, কিন্তু দুপুরে তো অনেকক্ষণ ঘুমিয়েছি। আমি আজকেই ডক্টরকে বলে ওষুধটা চেঞ্জ করে দিচ্ছি। এত পাওয়ারফুল ওষুধ খেয়েছো, 2-3 ঘন্টা ঘুমিয়ে তো কিছু হয় না। নিশ্চয়ই ঘুমের ঘুরে উল্টাপাল্টা দেখেছো। কিন্তু রান্নাঘরের চুলের উপরে চায়ের কেটলি চাপিয়ে দেওয়া দেখে এলাম আমি। পুরে ছাই হয়ে আছে। আর একটু হলে তো পুরো বাড়িতে আগুন লেগে যেত। তুমিও না মেঘনা? মাই নিশ্চয় দিয়েছে। না, আমার তো চা খাওয়ার তেমন অভ্যাস নেই। আমি চা কেন চড়িয়ে দেব? দিয়েছ হয়তো মা, খেয়াল নেই এখন। তুমি আগে চলো তো, ওপরের ঘরে চলো। এই তুষ্টি, তুই আজকে মার সাথে ঘুমাবি, চল। কিন্তু সব কিন্তু পরে হবে, তুমি আগে চলো, ঘুমাবে, চলো। ব্যাপারটাকে এভাবে উড়িয়ে দেওয়া ঠিক হচ্ছে না আমার মনে হয়। কোন ব্যাপারটা? এই যে মার সাথে যা হলো। মেঘনা প্লিজ, তুমি আবার বলো না এই বাড়িতে ভূত আছে। বিষয়টা খুবই হাস্যকর হয়ে যাবে। বিষয়টা মোটেও হাস্যকর না তুষার। কালকে রাতেই আমি এরকম একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আবার আজকেই মার সাথে এমন একটা ঘটনা ঘটলো। এইসবের মধ্যে আবার তোমার স্বপ্ন আসলো কোথা থেকে? মেঘনা, তুমি শুধু শুধু বেশি ভাবতে ভাবতে তিলকে তাল বানাচ্ছ। আমি কিছুকেই কিছু বানাচ্ছি না, আমার জাস্ট নেগেটিভ ভাইব হচ্ছে। যাই হোক, ঘুমাও। তুষার, তুষার, ওঠো না, দেখো আমার ভাই কে যেন হাত দিচ্ছে। তুষার, এই কি? তুষার, তুষার, কোথায় তুমি? চল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? পা ছাড়েন, আমার পা ছাড়েন বলছি। তুষার, 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 কোথায় তুমি? এখানে কেউ নেই, এখানে একা থাকতে হয়, কেউ আসে না এখানে সাথে। আমি আমি কোথায়? আপনারা কি করছেন? এটা গৌরাটি, এখানে দাফন হয়, তোরও দাফন হবে। মেঘনাকে পরের দিন পাওয়া যায় বাড়ির একেবারে প্রাচীর ঘেঁষে একটা মাটির গর্তের ভেতরে। ভোরবেলা তুষারের ঘুম হঠাৎ করেই ভেঙে যায়। অন্যদিন ঘুমের মাঝে 2-একবার পানি খেতে ওঠে তুষার, কিন্তু সেদিন রাতে যেন রাজ্যের সব ঘুম এসে তুষারের চোখে জমা হয়েছিল। ভোরবেলা তুষারের ঘুম হঠাৎ ভেঙে গেল। তার মনে হলো ঘুমের মধ্যে কার জন্য একটা আর্তনাদ শুনে তার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখে পাশে মেঘনা নেই। এরপর সারা বাড়িতে কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। অনেক খোঁজাখুঁজির পর তাকে বাড়ির বাইরে
অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। রাতে তার সাথে কি হয়েছে তা যখন বলল, তখন সবচেয়ে বেশি অবাক হয়েছে তুষার। সারা রাতে তুষার একবারও ওয়াশরুমেও যায়নি, তাহলে মেঘনা কেন তাকে রাতে খুঁজে পায়নি? কিছু বুঝতে পারছে না তুষার। এরপর থেকে প্রায় প্রতিদিনই বাড়িতে কিছু না কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকে। প্রায় রাতেই তুষ্টিরও ঘুমের মাঝে মনে হয় খাটের নিচে কেউ বসে আছে, আবার কখনো মনে হয় ঠান্ডা দুটো হাত ওদের পায়ে স্পর্শ করছে। কিন্তু তখন পর্যন্ত তুষারের সাথে তেমন কিছু ঘটেনি। কিন্তু সেদিন রাতে আচ্ছা শোনো না, আমি বলছি কি, তুমি না হয় অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নাও। কেন? না মানে বাড়িতে যেসব হচ্ছে কিছুদিন থেকে, তুমি কিছুদিন বাড়িতে সময় দাও। আমি অবশ্য ভাবছিলাম ছুটি নেব। সবাই মিলে কোথাও একটা ঘুরে আসলে কেমন হয়? খুবই ভালো হয়। তুষ্টিরও ছুটি আছে, আর সবার একটা রিফ্রেশমেন্টেরও ব্যাপার আছে। দেখি কালকে বসের সাথে কথা বলে। হ্যাঁ, আর এমনিতেও জয়েন করার পর তুমি তেমন একটা ছুটি কাটাওনি, আমার মনে হয় ছুটি দিয়ে দিবে। হোপসো। ছাদে যাবে? যাওয়া যায়, তুমি যাও। আমার ল্যাপটপটা চার্জ হচ্ছে, চার্জ হলেই আমি আসছি। ঠিক আছে। আর শোনো, হুম, ছাদের রুমটায় ব্ল্যাঙ্কেট আছে? হ্যাঁ আছে তো, কেন? ভাবছি আজকে ওখানেই ঘুমাবো। আচ্ছা, আমি গিয়ে বিছানাটা ঝেড়ে দিচ্ছি, তুমি আসো। আরে তুষ্টি, তুমি ছাদের ঘরে কখন এলে? তুষ্টি, কি হলো? তুষ্টি, কি হলো? কথা বলছো না কেন? এই যে কলিজা খাচ্ছি, মানুষের কলিজা খাবি? তুষ্টি, খুব মজা। আয় আয় আয়। মেঘনা, মেঘনা কোথায় গেলে? তুষার, কি ব্যাপার মেঘনা, তুমি ছাদের রেলিং এ বসে আছো কেন? এখানে কেন বাড়ি বানিয়েছিস? মানে কি বলছো তুমি? এখান থেকে চলে যা। মেঘনা, কি হয়েছে তোমার? এখানে কোনো জীবিত মানুষ থাকে না, এখান থাকতে হলে লাশ হতে হয়। মেঘনা, এদিকে আসো, পড়ে যাবে ওখান থেকে। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। মেঘনা, মেঘনা পড়ে যাবে ওখান থেকে, প্লিজ নেমে এসো। মেঘনা, মেঘনা! তুষার, মেঘনা, তুমি এখানে? তাহলে ছাদ থেকে কে পড়ে গেল? সেটা কে? কিচ্ছু জানি না। তুষ্টি, তুষ্টির কি হয়েছে? আর তুমি এভাবে মেঝেতে পড়ে আছো কেন? সেসব পরে হবে, আগে আগে তুষ্টির কাছে আমাকে নিয়ে চলো, ওর কিছু একটা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। তুষ্টি, তুষ্টি, দরজা খোল। আসছি। তুষ্টি, তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ ভাবি, কি হয়েছে? তুই তোর ঘরেই ছিলি? হ্যাঁ ভাইয়া, সন্ধ্যা থেকে একটু জ্বর জ্বর লাগছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। কিন্তু ছাদের ঘরে তো আমি তোমাকে দেখেছি, তুমি বসে বসে একটা লাশের বুক চিরে কলিজা বের করে খাচ্ছিলে। কি বলছো ভাবি? আমি ছাদের ঘরে কেন যাব? আমি তো আমার ঘরেই ছিলাম। ওহ, কি যে হচ্ছে এই বাড়িতে কিছুই বুঝতে পারছি না। গতকাল রাতেও তো। গতকাল রাতে কি? আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ মনে হলো ঠান্ডা দুটো হাত দিয়ে কে যেন আমার পায়ে ধরছে। আমি লাফ দিয়ে উঠলাম, তারপর দেখি একটা ছায়ার মতো কিছু একটা আমার জানালা দিয়ে লাফ দিয়ে নেমে গেল। এসবের আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি ছাদে গিয়ে দেখি মেঘনা রেলিং এর উপর বসে আছে, আমাকে কি কি যেন বলছিল, তারপর রেলিং থেকে লাফ দিল। আমি যাচ্ছিলাম সেদিকে, হঠাৎ ছাদের ঘর থেকে মেঘনার কণ্ঠ শুনে দেখি মেঘনা
মেঝেতে পড়ে আছে। আমার মাথায় কিছুই আসছে না। আমার মনে হয় এই বাড়িতে কোনো একটা সমস্যা আছে ভাইয়া। নতুন বাড়িতে কি সমস্যা থাকবে? এমন তো না যে এই বাড়িতে আগে কেউ ছিল। আচ্ছা, আমি কালকে অফিস থেকে ছুটি নিচ্ছি, আমরা বাড়িতে একটা মিলাদ দেওয়ার ব্যবস্থা করি। শোন, তুই একা ঘুমাস না, মার ঘরে যা, ওখানে গিয়ে ঘুমা। আচ্ছা মেঘনা, চলো। মেঘনা, হ্যাঁ মা, আসছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ মা। দেখো, এ কি, এসব হলো কি করে? এত রক্ত! জানি না, আমি অজু করতে এসেছিলাম, ট্যাপ ছাড়ার সাথে সাথে দেখি রক্ত পড়ছে। মা, বালতির নিচে ওটা কি পড়ে আছে? কই দেখি, আমি তো দেখতে পাচ্ছি না কিছু চশমা ছাড়া। মা মা, আমি দেখছি। মা, এটা তো... কি হয়েছে? মা, একটা মানুষের কাটা হাত। কি কি বলছো তুমি? ফেলো 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 ফেলো, চলো এখান থেকে। কি হয়েছে মা? মেঘনা, কি হয়েছে? এত জরুরি কল করলে? মার ওয়াশরুমে। ওয়াশরুমে কি? কি ওয়াশরুমে কি? তুমি তুমি চলো আমার সাথে। কি এখানে কি? বালতিতে দেখো। বালতিতে তো পানি। পানি? হ্যাঁ। না তুষার, ভালো করে দেখো। মেঘনা, বালতির ভেতরে পানি। পানি? কিন্তু বালতির ভেতরে তো রক্ত, কাটা হাত। কি বলছো এসব তুমি? বালতির ভেতরে পানি। মেঘনা, ভালো করে দেখো। আমি ভালো করে দেখেছি, আমার সাথে মাও ছিল। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই বাড়িতে মিলাদ রেখেছি, দেখি তারপর কি হয়। তুষার, কি হলো মেঘনা? মেঘনা, মা, মা একটু এদিকে এসো তো। মেঘনা মাথা ঘুরে পড়ে গেছে। মা, মেঘনা, মেঘনা, এখন কেমন লাগছে? মাথাটা একটু ভার ভার লাগছে। ইউ আর, আই মিন উই আর প্রেগন্যান্ট। কি? হ্যাঁ। মা কোথায়? আছে, সবাই আছে। তুমি একটু রেস্ট নাও, আমি আসছি। তুষার, আমার না খুব ভয় লাগছে। কিসের ভয়? জানি না। কোনো ভয় নেই, কিচ্ছু হবে না, আমি আছি তো, এক্ষুনি আসছি। ওকে? তুষার, তুষার তুমি লাইটটা অন করো তো। তুষার, এভাবে কথা বলছো কেন? লাইটটা জ্বালাও। এখানে কেউ জন্ম নেয় না, এখানে শুধু লাশ আসে। লাশ। কে? বেওয়ারিশ। তুষার, বহুদিন ধরে বলছি চলে যা, যাচ্ছিস না কেন? যাচ্ছিস না? কে? কে তুমি? তোর বাচ্চাটা, ওরও দাফন হবে। এখানে সবার দাফন হয়। তুষার! মেঘনা, মেঘনা, কি হয়েছে? ওই তো ওইখানে। কিচ্ছু না মেঘনা, বেড়াল 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 দেখে ভয় পেয়েছো? না, বেড়াল না। আচ্ছা, 1 মিনিট, আমি এই লাইটটা জ্বালাচ্ছি। কই, কিচ্ছু নেই তো, দেখো। এখানে ছিল একটা সাদা কাফন পরা মানুষ। কাফন? না মেঘনা, তুমি ভুল দেখেছো, এখানে সাদা বেড়াল ঢুকেছিল ঘরে, অন্ধকারে সেটা দেখে হয়তো ভয় পেয়েছো। না তুষার, আমি ভুল দেখিনি। আমাকে এসে কি কি যেন বলছিল, কি কি বাজে একটা গন্ধ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর কোথাও যাব না, আমি এখানেই আছি, আর কেউ আসবে না। আমার আমার খুব ভয় লাগছে তুষার।
ওরা ওরা আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। ছি, এসব কি বলছো মেঘনা? কিচ্ছু হবে না, আমি আছি তো, ছুটিও নিয়েছি। আমি এখন সব সময় তোমার সাথেই থাকবো, ঠিক আছে? Brought to you by Igloo Ice Cream, a world of great taste. পরের দিন বাড়িতে মিলাদ হলো। তাদের বাড়ি থেকে মসজিদ ছিল অনেক দূরে। সেখানে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে পাওয়া গেল না, তাই অন্য জায়গা থেকে আরেকজন ইমাম সাহেবকে এনে বাড়িতে মিলাদ পড়ানো হলো। মিলাদে যে ইমাম সাহেব এসেছিলেন তিনি বারবার জিজ্ঞেস করছিলেন কতদিন ধরে এই বাড়িতে আছে, বাড়িতে কোনো সমস্যা হয়েছে কিনা। শুরুতে তুষার এড়িয়ে গেলেও একসময় মনে খটকা লাগে যে এতবার করে কেন জিজ্ঞেস করছে, কিন্তু ইমাম সাহেব কোনো কারণ বললেন না। তিনি বললেন, আপনার বাড়ির পাশে যে বড় মসজিদ, ওখানকার ইমাম সাহেবকে তো আজকে পাননি, কিন্তু বাড়িতে কোনো সমস্যা হলে ওনাকে একবার খবর দেবেন। মিলাদ শেষে সবাই চলে গেল। এরপর বাড়িতে 2-1 দিন আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। রাতে রান্নাঘরে খুটকার যেসব শব্দ হয় সেসবে একেবারে অভ্যস্ত হয়ে গেছে ওরা। সেসব এখন আর কিছুই মনে হয় না ওদের। কিন্তু 2-1 দিন পর আবার উৎপাত শুরু হয়। কখনো সিলিংয়ের সাথে কাউকে ঝুলে থাকতে দেখা যায়, কখনো বা বাথরুমের দরজা ঘন্টার পর ঘন্টা ভেতর থেকে আটকানো থাকে, আবার একা একাই খুলে যায়। সবচেয়ে বেশি সমস্যা হয় মেঘনার। প্রায় রাতেই সে ঘুম থেকে জেগে দেখে তার পাশে কাফন পরানো একটা লাশ। লাশের শরীর থেকে ভয়ঙ্কর বাজে দুর্গন্ধ আসছে। আবার কখনো কখনো চোখ খুলে দেখে সে একটা কবরের ভেতর শুয়ে আছে। এর মাঝে তুষার বেশ কয়েকবার কয়েকটা হুজুরকে এনেছে। তারা বাড়ি বন্ধ করে দিয়ে যায়। কিছুদিন ভালো থাকে, তারপর আবার দিয়ে কেসে। মসজিদে সেই ইমামের খোঁজ কিছুতেই পায় না তুষার। গেলেই বলে উনি বাইরে আছেন, কয়েকদিন পর ফিরবে। এভাবে 7-8 মাস কেটে গেল। এরপর একদিন ভাবি, এই যে তোমার জলপাইয়ের আচার। তুষ্টি, বসো না। বলো ভাবি। একটু কষ্ট করবে? না, করব না। কি করতে হবে বলো। একটা শুকনো মরিচ ভেজে নিয়ে আসবে। শুকনো মরিচ কেন? আচারটা মরিচ দিয়ে মাখাবো। আচার তো এমনিতেই ঝাল, মা তোমার জন্য আলাদা করে বেশি ঝাল দিয়ে করেছে। আমার আরো বেশি ঝাল খেতে ইচ্ছে করছে। এই সময় এত বেশি ঝাল খাওয়া ঠিক না ভাবি। মা যদি দেখে তুমি এক্সট্রা মরিচ দিয়ে খাচ্ছ, কি করবে জানো? আহা, মাকে কেন বলবে? তুমি চুপচুপ করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। এই নাও তোমার মরিচ, সাথে বিট লবণও এনেছি। আমি ভাবছিলাম কি, আমাদের বাড়ির পেছনের দিকটা খালি পড়ে আছে, জংলা গাছ দিয়ে ভরে গেছে, ওখানে কয়েকটা ফুলের গাছ লাগাবো। ইস, আমি তো সেই কবে থেকে সূর্যমুখীর বীজ এনে রেখেছি, সময় হচ্ছে না। আপাতত সূর্যমুখীটাই লাগাই। আমি ভেবেছি একটা বকুল ফুলের গাছও লাগাবো। বাবুর আসার তো সময় হয়ে গেছে, গাছ আর বাবুর বয়স সেম সেম হবে। গ্রেট, আমি ব্যবস্থা করছি। আরে না, তুমি একা পারবে না, জঙ্গলটাকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, বিকেলে আমাদের বাড়ির সামনে রাস্তাটা ঝাড়ু দিতে একটা লোক আসে না, ওকে বললেই পরিষ্কার করে দেবে। ভালো কথা বলেছো। সে কখন আসে? এই তো আর একটু পরেই চলে আসবে। আচ্ছা, আসলে আমাকে ডেকে দিও, আমি নিজে দাঁড়িয়ে থেকে পরিষ্কার করিয়ে নিব। ঠিক আছে। ভাবি। হ্যাঁ, বাগান পরিষ্কার করার লোক এসেছে। ঠিক আছে, আমি আসছি। চলে এসেছো ভাবি? আসো, তুমি একটু দাঁড়াও, আমি ভেতর থেকে চেয়ার নিয়ে আসছি। আরে এত ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি, তুমি আস্তে সুস্তে যাও। এই যে ভাই, ওই সাইডটা একটু ভালো করে পরিষ্কার করবেন। কিরে, কি হচ্ছে? মা আসেন না। কি করছো তুমি? এই যে মা, বাড়ির পেছনটা পরিষ্কার করিয়ে নিচ্ছি, ভেবেছি কিছু গাছ লাগাবো, এমনিতেই জঙ্গল হয়ে থাকে, পোকামাকড় আসে। সেসব ঠিক আছে, কিন্তু এই শরীরে এসব করার দরকার কি?
তুষ্টি কোথায়? ও তো চেয়ার আনতে গেছে। এই তো মা, আমি চলে এসেছি, বসো। এই যে ভাই, 1 মিনিট। ওটা কি? কোথায় কি ভাবি? ওই যে কোদালের আগায় লাগলো। তুমি বসো, আমি দেখছি। মা, এদিকে এসো। কি হলো? দেখো এসব কি? মানুষের হাড়? কি হয়েছে তুষ্টি? ভাবি, এখানে কয়েকটা মানুষের হাড়। কি বলছো এসব? মানুষের হাড় আসলো কোথা থেকে? দেখি। না না থাক, তোমার এদিকে আসার দরকার নেই, তুমি উপরে চলো। মেঘা, কি হলো? কি হলো? ব্যথা ব্যথা? এই তুষ্টি, তোর ভাবিকে ধর তো। ব্যথা পাচ্ছে। এই তো মা, এই তো মা, একটু। এই তোর ভাইয়াকে ফোন কর তো তুষ্টি, তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ, এখনই করছি। না না বাবা, কেন কান্না করে বাবাটা? এই তো বাবা, ফুপি কি এনেছে দেখো। এই তো। কি হলো তুষ্টি? আবার কান্না শুরু করেছে ভাবি। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, বাচ্চার কান্নাই থামছে না। ভাবি, ডাক্তারকে কি আরেকবার ফোন করবে? দুপুরে ফোন করেছিলাম, ডাক্তার তো বলছে রিপোর্ট নরমাল। ভাবি, আমার মনে হয় ওর অন্য কোনো সমস্যা হচ্ছে। অন্য সমস্যা মানে? কাল দুপুরে তুমি যখন গোসল করতে গেলে না, আমার ফোনটা আমি রুমে রেখে এসেছিলাম। ওকে রেখে আমি ফোন আনতে গেলাম, এসে দেখি ওর পায়ের কাছে কে যেন বসে আছে। বসে আছে মানে? হ্যাঁ, একটা মানুষ। মানুষ না, ঠিক বামন। আর কেমন যেন কুঁজো। সে বাবুর পায়ের কাছে এসে বসে কি যেন করছিল। আমি আসার সাথে সাথে আমার দিকে একবার তাকালো। বিশ্বাস করবে না ভাবি, কি যে ভয়ঙ্কর চেহারা। আমাকে দেখে এক লাফ দিয়ে জানলা দিয়ে লাফ দিয়ে নেমে গেল। তুমি এটা আমাকে এতক্ষণে বলছো কেন? কাল থেকে বলবো বলবো বলে ভাবছি, কিন্তু কোনো একটা কারণে আমি বলতেই পারছিলাম না। ইনাফ ইজ ইনাফ। এতদিন যা হয়েছে হয়েছে, কিন্তু এখন আর এসব একদিনও সহ্য করব না আমি। তুষার কোথায়? ভাইয়া তো একটু বাইরে গেল। ঠিক আছে, আমি এখনই ফোন করছি। হ্যালো, কোথায় তুমি? আমি তো একটু বাইরে। কি হয়েছে? তুমি এক্ষুনি আসো। কি হয়েছে? কি কোনো সমস্যা? হ্যাঁ, তুমি আসো আগে। আরে বাবা, কি হয়েছে বলবে তো। বাবুর কান্না থামছে না কেন সেটা কি তুমি জানো? ডাক্তার তো বললো সব রিপোর্ট নরমাল। এখন আমি তো বুঝতে পারছি না, কেন কোনো সমস্যা হয়েছে? নতুন করে আবার কি হবে? এই বাড়িতে গত 1 বছর ধরে কি কি হচ্ছে তুমি জানো না? কালকেও তুষ্টি দেখেছে বাবুর পায়ের কাছে কে যেন বসে আছে। শোনো, আমাদের যা হয়েছে হয়েছে, কিন্তু বাবুর সাথে এমন কিছু হলে আমি কিন্তু সহ্য করব না। বাবুর চিন্তা কি শুধু তোমার একার? আমি সেটার জন্য এসেছি। অনেক চেষ্টা তো করে দেখলাম, কিন্তু মিলাদের সময় ইমাম সাহেব বলল না, পাশের ওই মসজিদে বড় একজন ইমাম আছে, ওনার সাথে কথা বলতে। ওনার খোঁজ নিতে এসেছি, দেখি উনি ফিরেছেন কিনা। আমি কিচ্ছু জানি না তুষার, যা করার করো, কিন্তু আমার বাবুর কিছু হলে আমি কি করব আমি নিজেও জানি না। তুমি টেনশন করো না, আমি ব্যবস্থা করছি। মেঘনা, বাবুকে একটু কিছু খাওয়াও তো। একটু আগেই খাইয়েছি মা, কিন্তু যা খাইয়েছি সব বমি করে ফেলে দিল। তুষারটা যে কোথায় গেল, এখনো আসছে না। ফোন করছি তো মা, ফোনও ধরছে না। আচ্ছা তুমি টেনশন করো না, চলে আসবে। বাবু কোথায়? বাবু তো তুষ্টির কাছে। তুষ্টিকে তো দেখলাম ছাদের দিকে যাচ্ছে। ছাদে? এই সন্ধ্যাবেলা ছাদে? বাবুকে নিয়ে গেছে নাকি? বাবুর তো ঠান্ডা লেগে যাবে। কি জানি, কোলে বাবু আছে কিনা তা তো খেয়াল করলাম না। আচ্ছা মা, আমি দেখছি। তুষ্টি, বলেছিলাম চলে যেতে। তুষ্টি, তুমি এখানে কি করছো? গেরি না কেন? হ্যাঁ তুষ্টি, কি উল্টা পাল্টা বকছো? বাবুকে দাও,
দাও আমার কাছে। ভাবি ভাবি বাবুকে মেরে ফেলবে ওরা। তুষ্টি, হ্যাঁ, ওর এখানে দাফন হবে। কতদিন পর কেউ আসবে। তুষ্টি, তুষ্টি প্লিজ আমার কথা শোনো। কি হয়েছে? ভাবি ওরা আমাকেও মেরে ফেলবে। এসব কি হচ্ছে? মা মা মা, আমার ছেলেকে বাঁচান মা, আমার বাবুকে বাঁচান। তুষ্টি, তুষ্টি নেমে আয়। যাব না, ওকে নিয়েই যাব। তারপর এক এক করে সবাইকে নিয়ে যাব। তুষ্টির এমন ভয়ঙ্কর চেহারা দেখে মেঘনা আর তার শাশুড়ি দুজনই হতবিহ্বল হয়ে পড়ে। তারা কিছুতে বুঝতে পারছিল না কি করবে। এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। মেঘনা দৌড়ে গিয়ে দরজা খুলল। তুষার এসেছে, সাথে একজন শার্ট প্যান্ট পরা মানুষ। কিন্তু তুষার তো বলেছিল আজকে সাথে করে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসবে। যাই হোক, সেসব কিছু এখন মেঘনার মাথায় নেই। তুষারকে দেখে মেঘনা চিৎকার করে কাঁদতে শুরু করলো। তুষারের সাথে সেই লোকটা জিজ্ঞেস করলো কি হয়েছে। মেঘনা হড়বড় করে সব বলল। লোকটা দৌড়ে গেল উপরে। তারপর তার পকেট থেকে ছোট্ট একটা পয়সার মতো কিছু বের করলো। তুষ্টির কাছে গিয়ে সেই পয়সাটা কপালে চেপে ধরল। সাথে সাথে তুষ্টি অজ্ঞান হয়ে গেল। মেঘনা বুঝতে পারল এটাই সেই ইমাম সাহেব। এরপর তুষ্টিকে ঘরে নিয়ে শুইয়ে রাখা হলো। বাড়ির চারদিকে সেই লোকটা এক মুঠো করে বালি রেখে দিল। কিছুক্ষণের মধ্যে বাবুর কান্নাও থেমে গেল। এরপর তিনি বাড়ির সবাইকে নিয়ে বসলেন। আপাতত এখানে কেউ আর ঢুকতে পারবে না, তবে এটা মনে করা ভুল হবে যে ওরা সব সময়ের জন্য চলে গেছে। আমরা এখন কি করব? আপনি এই জমিটা কেনার আগে ভালো করে খোঁজ খবর নিয়েছিলেন? হ্যাঁ, ওই কাগজপত্রের ব্যাপারে তো নিয়েছি। শুধু ইহলোকের খোঁজ খবর নিলে হবে? ইহলোক আর পরলোকের মাঝেও যে একটা জগৎ আছে, সেটার খোঁজ খবরও তো নিতে হবে। আসলে যার কাছ থেকে জমিটা নিয়েছি উনি তো বললেন যে জমিতে কোনো সমস্যা নেই। উনি তো বলবেনই। ওরা যত তাড়াতাড়ি কেটে ফেলা যায় ততই ভালো। যাই হোক, আপনি যেই জায়গার উপর শখ করে বাড়িটা করেছেন সেই জায়গাটা অভিশপ্ত। অভিশপ্ত? হ্যাঁ, এই জায়গায় একটা কবরস্থান ছিল অনেক আগে। আপনাদের আগে আরো 2-1 জমিটা কিনেছে, কিন্তু বাড়ি করে কেউই থাকতে পারেনি। কই, জমির দালাল তো আমাকে কিছু বললো না। আচ্ছা, যদি কবরস্থান থাকেও, আমি তো শুনেছি কবরস্থান সবচেয়ে নিরাপদ জায়গা। তা বটে, কিন্তু এটা কোনো পারিবারিক কবরস্থান নয়। এইখানে শুধু বেওয়ারিশ লাশের কবর দেওয়া হয়। ভুল, আত্মহত্যা, অ্যাক্সিডেন্ট, এইসব লাশ এখানে দাফন হয়। একটা সময় এদের উৎপাত এত বেড়ে যায় যে এখানে লাশ দাফন করা বন্ধ হয়ে যায়। আপনি এত কিছু? আমি যখন এখানে মসজিদে প্রথম আসি তখন আমার বয়স 17 কি 18। প্রত্যেক দিন কোনো না কোনো বেওয়ারিশ লাশ আসত। অনেক লাশের জানাজা আমিই পড়িয়েছি। কিন্তু এদের উৎপাত এতই বেড়ে যায় যে আমি এখান থেকে চলে যাই। কিছুদিন আগেই আবার ফিরেছি। এখন তাহলে আমরা কি করব? আমার বাচ্চাটা? আপাতত আমি বাড়িটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করছি। তবে ওরা এত শক্তিশালী যে কোনো কিছুই ওদের সামনে বেশি সময় টিকতে পারে না। এইখানে আসলে কারো কিছু করারও নেই। যত দ্রুত সম্ভব বাড়িটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। না, আসলে বাড়িটা আমি ভীষণ শখ করে বানিয়েছিলাম। কিন্তু জীবনের দামটা তো শখের থেকে বেশি। আমি কিছু জিনিসের লিস্ট করে দিচ্ছি, এগুলো আনানোর ব্যবস্থা করেন। জি আচ্ছা। হ্যালো, জি, কে বলছেন? আমি টুলেট থেকে নাম্বারটা নিয়ে ফোন করেছি।
জি জি, বলুন বলুন। আমরা এই বাড়িটা ভাড়া নিতে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই। বাসাটার ভাড়া কত? আপনাদের যত দিলে সুবিধা হয় ততই দেবেন। ঠিক আছে, আমার হাজবেন্ড তাহলে আপনার সাথে কথা বলবে। জি জি, নিশ্চয়ই। বাড়িটা গোছানো শেষ তাহলে। বাড়িটা কিন্তু ভয়ানক সুন্দর, বিশেষ করে ছাদের এই ঘরটা। যাই হোক, অনেক টায়ার্ড লাগছে, চলো ঘুমিয়ে পড়ি। চলো। কে আপনি? কেন এসেছিস এখানে? এখানে শুধু লাশেরা আসে। কে আপনি? ইমাম সাহেব বাড়িটা বন্ধ করে দিয়েছিল। এর মাঝে তুষার ঢাকার ভেতর ছোট্ট একটা ফ্ল্যাট কিনে নিল, কিন্তু বাড়িটা সে খুব শখ করে বানিয়েছে। বাড়িটা ভাঙতে কিছুতেই তার মন সায় দিল না। সে বাড়ির সামনে একটা টুলেট ঝুলিয়ে দিল। টুলেট কারো চোখে পড়লে অনায়াসেই বাড়িটা ভাড়া নিয়ে নেয়। এত কম ভাড়ায় এমন আলিশান বাড়ি কেউ ছাড়তে চায় না, যেমন নিয়েছিল ঋতু ও হাবি। কিন্তু 2 মাসের বেশি কেউ সে বাড়িতে থাকতে পারে না। 2 মাস পর পর বাড়ির সামনে টুলেট লেখা ঝুলতে থাকে। এর যে শেষ কোথায় তা কেউ জানে না। ভালোর মুখোশে কোণে ঘুরছে কি ভাষা